আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিএসএস এর এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে এইচটিএমএল ফাইল থেকে এইচটিএমএল ট্যাগগুলোকে আমরা কিভাবে সিএসএস ফাইলের মধ্যে টার্গেট করে বিভিন্ন টাইপের সিএসএস প্রপার্টি ব্যবহার করে আমরা বিভিন্ন টাইপের স্টাইল প্রয়োগ করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আজকে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সিএসএস ফাইল থেকে একটা এইচটিএমএল ফাইলের মধ্যে যে এইচটিএমএল ট্যাগগুলো থাকবে তাকে টার্গেট করব এবং সেখানে বিভিন্ন টাইপের স্টাইল প্রয়োগ করব। তো সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো আজকের বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। ডেস্কটপে প্রথমে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভিতরে আমরা যে কাজটা করব একটা index.html নামে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব আমি। আপনি চাইলে যে কোনো নামে এই ফাইলটা তৈরি করতে পারেন। এইচটিএমএল ফাইলটি আমি index.html আমি index.html নামে একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম এবং style.css নামে একটা সিএসএস ফাইল তৈরি করতেছি, style.css। আপনি চাইলে যে কোনো নামেই এইচটিএমএল ফাইল তৈরি করতে পারবেন, আপনি চাইলে যে কোনো নামে সিএসএস ফাইল তৈরি করে রাখতে পারবেন। তবে এখানে অবশ্যই এক্সটেনশনটা কিন্তু সিএসএস ফাইলের ক্ষেত্রে সিএসএস দিতে হবে, এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে এইচটিএমএল দিতে হবে। আর আপনার ক্ষেত্রে যদি এই এক্সটেনশনগুলো মানে এই যে .css .html এই এক্সটেনশনগুলো যদি শো না করে, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, ভিউতে চলে যাবেন এবং এখান থেকে ফাইল নামে এক্সটেনশনস এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে এক্সটেনশনগুলো শো করতেছে। তো এবার আমরা আমাদের কোড এডিটরের মধ্যে গিয়ে আমরা এখান থেকে ওপেন ফাইলে চলে যাব এবং এখান থেকে এই দেখুন ওপেন ফোল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন এই যে সিএসএস ফাইলটি বা সিএসএস ফোল্ডারটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ডেস্কটপে আপনারা ক্লিক করবেন, এই যে ডেস্কটপের মধ্যে দেখুন সিএসএস ফোল্ডার, এটাকে ওপর আমরা সিলেক্ট করলাম। আপনার যদি অন্য কোনো ড্রাইভের ভিতর থাকে আপনি অবশ্যই সেই লোকেশনে চলে যাবেন এবং সেখান থেকে এগুলোকে ওপেন করবেন। তো দেখুন আমাদের এখানে কিন্তু সেগুলো এসে গেছে। এবার আমরা যে কাজটা করব, এখানে যদি index.html এর উপর ক্লিক করি তাহলে দেখুন আমাদের HTML ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা চাইলে CSS ফাইলটিকে আমরা টেনে ধরে এখানে ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের CSS ফাইলটিও ওপেন হয়ে যাবে। তো এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে বি বাটনে চাপ দিই তাহলে দেখুন আমাদের পাশে যে সাইড বারটা ছিল সেটা হাইড হয়ে গেছে। আবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে বি বাটনে আবার চাপ দিই তাহলে দেখবেন আমাদের সেই সাইড বারটি আবার চলে এসেছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে বি বাটনে চাপলাম যাতে এটা হাইড হয়ে যায়। তো এবার আমরা যে কাজটা করব, এই যে আমাদের HTML ফাইল, যেটা HTML ফাইলের মধ্যে আমরা গিয়ে আমরা এই যে এই আইকনটা দিব, মানে আমাদের যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে আমরা এটা দিব। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। প্রেস করলে দেখবেন আমাদের HTML যে মার্কআপটা আছে এগুলো নিয়ে মানে HTML পুরো মার্কআপটা এখানে চলে এসেছে। তো এখন আপনি চাইলে এখান থেকে টাইটেলটা বদলে দিতে পারেন, আপনার ইচ্ছে মতো যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে CSS টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, TUTORIAL টিউটোরিয়াল দিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে গিয়ে আমরা এখানে কিছু আমি H1 ট্যাগ বা হেডিং ট্যাগ নিচ্ছি। আমি এখানে প্রথমে একটা H1 ট্যাগ নিচ্ছি, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ট্যাগ নিতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লরেমের লরেমের 5টা ওয়ার্ড নিলাম এবং ঠিক একইভাবে আমি নিচে একটা যে কাজটা করব পি ট্যাগ নিলাম এবং এখানে লরেমের সকল ট্যাগসগুলো আমি এখানে নিলাম। এবার এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা এখান থেকে HTML ফাইলটিকে ওপেন করলাম। তো দেখুন আমাদের সামনে কিন্তু এই আউটপুটগুলো আসে যাবে। দেখুন আমাদের এখানে আউটপুটগুলো এসে গেছে। এখানে অনেক বড় বড় দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের পেজটা জুম করা আছে। আমি এখান থেকে জুমটা যদি রিসেট করে দিই তাহলে দেখুন এই ট্যাগগুলো এরকম আকারে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে সব কাজগুলো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এই পেজটাকে আরেকটু জুম করে রেখে দিলাম। এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে আমাদের S1 ট্যাগ যেটা আছে মানে হেডিং ট্যাগ, এই যে আমাদের পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে মানে HTML এর মধ্যে আমাদের যতগুলো ট্যাগ থাকবে সেগুলোকে আমরা কি করব, এই যে CSS ফাইল যেটা আছে এখান থেকে আমরা অ্যাক্সেস করব এবং এখানে আমরা বিভিন্ন টাইপের স্টাইল দেবো যাতে এই স্টাইলগুলো আমাদের এই যে এখানে যে ট্যাগগুলো থাকবে এগুলোর উপর প্রয়োগ হয়ে যায়। আমরা যখন বড় বড় প্রজেক্ট তৈরি করব বা আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, ওয়েব পেজ তৈরি করব, তখন আমরা কিন্তু অবশ্যই HTML এর জন্য একটা HTML ফাইল তৈরি করব এবং CSS এর জন্য একটা CSS ফাইল তৈরি করব এবং HTML ফাইলটির সাথে CSS ফাইলটি কানেকশন করে দেব যাতে একটার সাথে আরেকটা কানেকশন হওয়ার পর CSS এর সাথে HTML
HTML এর যে কানেকশনটা করব তার ফলে যে কাজটা হবে, আমরা CSS ফাইলের মধ্যে যে সকল CSS গুলো লিখব HTML ফাইলের উপর তার প্রয়োগ হয়ে যাবে এবং আউটপুটটা আমরা দেখতে পারবো ব্রাউজারের মধ্যে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব HTML ফাইলের সাথে CSS ফাইলটাকে কানেকশন করব। এর জন্য আমরা কি করব, এই যে টাইটেল ট্যাগটা আছে এর নিচে, অথবা আমরা যে কাজটা করতে পারি এই যে হেডিং ট্যাগ আছে এর মধ্যে আমরা লিংক নামে একটা ট্যাগ আছে সেই ট্যাগটাকে ব্যবহার করব। মানে এই যে এই হেড ট্যাগটা যেটা আছে হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে আপনি হেড ট্যাগের মধ্যেই আপনি লিখতে পারবেন যে লিঙ্ক ট্যাগটা LINK লিঙ্ক, তারপর তারপর আমাদেরকে দিতে হবে REL, তারপরে এখানে আমাদেরকে লিখতে হবে STYLE স্টাইল SHEET। তো তারপর আমাদেরকে এখানে দিতে হবে HREF যে অ্যাট্রিবিউট আছে সেটা, এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদেরকে লিখে দিতে হবে যে এই যে আমাদের CSS ফাইলের যে নামটা আছে সেটা আমাদের CSS ফাইলের নামটা দিয়েছিলাম STYLE style.css। আপনি যদি HTML ফাইল বা CSS ফাইলের যদি অন্য কোনো নাম দিয়ে থাকেন অবশ্যই আপনি যে CSS ফাইলের যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু আমার CSS ফাইলের নামটা দিয়েছি, দেখুন এই যে style.css, এর জন্য আমি এখানে style.css নামটা দিয়ে দিয়েছি। এবার আমরা এই ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিলাম। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, মানে এই যে এই ফাইলের মধ্যে আমাদের এই ট্যাগগুলোকে টার্গেট করতে হবে। অলরেডি আমরা কিন্তু এই যে এই লিঙ্ক ট্যাগের সাহায্যে HTML ফাইলের সাথে CSS ফাইলটাকে কানেকশন করে ফেলেছি। তো এইবার আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে ট্যাগগুলো লিখেছি এগুলোকে আমরা আমাদের CSS ফাইল থেকে টার্গেট করব। এর জন্য দেখুন আমরা কিন্তু অলরেডি এই যে লিঙ্ক ট্যাগ যেটা লিখেছি এর মাধ্যমে কিন্তু আমরা HTML ফাইলের সাথে CSS ফাইলটাকে কানেকশন করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করব, CSS ফাইল থেকে আমরা এই যে এই ট্যাগগুলোকে টার্গেট করব এবং এর উপর আমরা কিছু পরিমাণ CSS ব্যবহার করার চেষ্টা করব। তো দেখুন এই যে প্রথমে আমরা H1 যে হেডিং ট্যাগটা আছে, H1 যে ট্যাগটা আছে এইটাকে আমরা যে কাজটা করব CSS ফাইল থেকে টার্গেট করব। তো আমরা H1 লিখলাম, তারপর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটিকে স্টার্ট করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিতে হবে। আমি এখানে যেভাবে লিখেছি ঠিক এইভাবেই আপনারা লিখবেন। আমি এখানে আরেকটু জুম করে দেই যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তারপর দেখুন এই যে H1 ট্যাগটিকে লিখলাম, লেখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটটিকে স্টার্ট করলাম এবং সেকেন্ড ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিয়েছি। এর মাঝখানে আমরা যে সকল CSS গুলো লিখবো সেটাই কিন্তু আমাদের এই যে এখানে HTML ফাইলের মধ্যে যে H1 ট্যাগের মধ্যে যে সকল লেখাগুলো আছে এর উপর কিন্তু স্টাইলটা প্রয়োগ হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে গিয়ে COLOR কালার লিখে দিই, অবশ্যই এখানে একটা স্টোর দিতে হবে। স্টোর দেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো কালারের নামটা দিয়ে দিতে পারি। তো এইটা লেখার পর আমরা যদি ব্রাউজারে যাই এবং ব্রাউজারে যাওয়ার পর যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে রিফ্রেশ করলাম, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে কালারটা কিন্তু রেড হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যে কাজটা করব আবার ঠিক একইভাবে এই যে আমাদের পি ট্যাগটা আছে এই পি ট্যাগটাকে এখানে টার্গেট করব। তো আমরা এখানে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দেওয়ার পর অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এবং এর ভিতরে আমরা ধরুন কালারটা দিয়ে দিচ্ছি গ্রিন, কালারটা GREE গ্রিন দিতে হবে। গ্রিন দেওয়ার পর মানে আপনি এখানে যে কোনো ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। কালারটা দেওয়ার পর আমরা কি করব, ব্রাউজারে এসে রিফ্রেশ করব। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনি এই যে HTML ফাইলের মধ্যে যে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করবেন সেই ট্যাগের কি করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। দেখুন আমি যদি এখানে এসে এই ট্যাগ যেটা আছে আমাদের এই ট্যাগগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। আমি এখানে আর বেশি কথা বলবো না। YOUTUBE। তো আমরা এখানে যে কাজটা করলাম, এখানে ইউটিউব নামে এখানে একটা এই যে এই ট্যাগটির ব্যবহার করলাম। তারপর আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ইউটিউব এসে গেছে, মানে এই ট্যাক্সটি কিন্তু এসে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি কোনো লিঙ্কে যাবে না, কারণ হচ্ছে আমরা এখানে কোনো প্রকার লিঙ্ক ব্যবহার করিনি। তো দেখুন এই যে আমরা যদি এখানে লক্ষ্য করুন, এবার আমরা যে কাজটা করতে পারি এই যে এই ট্যাগটাকে আমরা চাইলে আমাদের এই CSS ফাইলের মধ্যে টার্গেট করতে পারি। এর জন্য আমরা কি করব, এই ট্যাগটা দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটাকে স্টার্ট করতে হবে এবং ক্লোজ করতে হবে। এর ভিতরে যদি আমরা এখানে কালারটা ধরুন আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে অবশ্যই স্টো দিতে হবে। কালারটা আমরা দিয়ে দিচ্ছি যে কালারটা দেওয়া যায় ব্ল্যাক, BLSCK ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর আমরা এটাকে সেভ করলাম এবং দেখুন এই যে এখানে কিন্তু কালারটা কিন্তু, আচ্ছা আমি পেজটাকে আরেকটু জুম করে দিই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে কালারটা কিন্তু ব্লু আছে। এবার আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখুন এবার আমরা যে কাজটা করব, এই যে এখানে যে হেডিং ট্যাগটা নিয়েছি, এবার আমি আপনাদেরকে কিছু জিনিস বুঝাই।
দেখুন আমরা এখান থেকে যে কাজটা করেছি এখানে কিন্তু h1 ট্যাগটাকে টার্গেট করেছি এবং h1 ট্যাগের ওপর কিন্তু আমরা এই যে এখানে কিছু সিএসএস আমরা প্রয়োগ করেছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যে কাজটা হবে, আমরা HTML ফাইলের মধ্যে যদি আমরা 1000 h1 ট্যাগ লিখি, তারপর কিন্তু ঠিক একইভাবে এই যে এই সিএসএসটা কিন্তু প্রয়োগ হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে এর নিচে অথবা উপরে যদি আমরা আবারও h1 ট্যাগটা নেই, তারপর এর ভিতরে লরেমের ধরুন আমরা এখানে 8টা ওয়ার্ড নিলাম। এবারে যদি আমরা এটাকে সেভ করে যে কাজটা হবে, দেখুন এখানে কিন্তু প্রথমে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ট্যাক্সটা লিখেছে, মানে এই দ্বিতীয় যে হেডিং ট্যাগটা আছে সেটা আমরা রিলোড করার পর এর উপরে আরেকটা হেডিং ট্যাগ আসবে এবং দেখবেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেটার কালারও কিন্তু এটার মতো রেড হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে রিলোড করি, দেখুন এখানে কিন্তু একটা আউটপুট এসেছে, যে আউটপুটটা আমরা এই যে যেখানে এখানে কিন্তু আমরা ইনপুটটা দিয়েছি, মানে এখানে একটা কমান্ড দিয়েছি এবং এর আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, কিন্তু এর কালারটা কিন্তু রেড হয়ে গেছে। এমনকি আপনি এই পেজের মধ্যে যদি এখানে যতগুলো h1 ট্যাগ ব্যবহার করবেন ততগুলোর কিন্তু কালার ঠিক একই হয়ে যাবে। মানে এখানে এই যে h1 ট্যাগ, এখানে আপনি যতগুলো সিএসএস আপনি এখানে লিখে দিবেন ততগুলো কিন্তু অটোমেটিক্যালি প্রতিটা h1 ট্যাগের উপর কিন্তু প্রয়োগ হয়ে যাবে। তো এখন আপনি যদি এরকম চান যে প্রতিটা h1 ট্যাগের উপর আলাদা আলাদাভাবে আপনি সিএসএস প্রয়োগ করতে চান, তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই। দেখুন এই যে এখানে দেখুন এখানে দুটো h1 ট্যাগ ব্যবহার করলাম, আমি এখানে আরও একটা h1 ট্যাগ ব্যবহার করতেছি। দেখুন আমি এখানে h1 ট্যাগটা নিলাম এবং এখানে লরেমের আরও ধরুন 5টা ওয়ার্ডের আরেকটা h1 ট্যাগ নিলাম। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। দেখুন এই যে এখানেও একটা h1 ট্যাগ এসেছে, এটার কালার কিন্তু রেড, মানে এগুলোর মতোই স্টাইলটা এসে গেছে। তো এই পেজের মধ্যে আপনি যতগুলো h1 ট্যাগ ব্যবহার করবেন সবগুলোর কালার কিন্তু এই একই কালার আসবে। তো এখন আপনি যদি এরকমটা চান যে আপনার প্রতিটা h1 ট্যাগের কালারটা আলাদা আলাদাভাবে আসবে, তখন আপনাকে কিন্তু অবশ্যই আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি HTML টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করেছি, আমি আশা করি আপনারা অলরেডি জানেন। তো সে বিষয়ে আমি এখন আরেকটু ভালোভাবে বলে দিই। তো প্রথমে আমরা যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এই যে এইগুলোর উপর আমরা কি করব, মানে h1 ট্যাগ এটার আলাদা একটা কালার দিব এবং h1 মানে h1 দ্বিতীয় যে ট্যাগটা আছে এর উপর আমরা আলাদা একটা কালার দিব এবং এটার উপর আমরা আলাদা আরেকটা কালার দিব, মানে প্রতিটার জন্য আলাদা আলাদা কালার দিব। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে আইডি অথবা ক্লাস যে কোনো একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউটটির মূল কাজ হচ্ছে এগুলোকে আলাদা আলাদাভাবে নামকরণ করা। আমি এখানে আপনাদেরকে দেখাই। প্রথমে এখানে CLASS ক্লাস অ্যাট্রিবিউট আমি ব্যবহার করতেছি। এখানে আপনি চাইলে এই ক্লাস অ্যাট্রিবিউটের মাঝখানে আপনি চাইলে যে কোনো ধরনের নাম দিয়ে দিতে পারেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি ROHIM, রহিম দিয়ে দিলাম। অথবা আমি এখানে দিয়ে দিতে পারি color1, COLOR, color1 দিয়ে দিলাম। color1টা দেওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের CSS ফাইলে আসবো। CSS ফাইলে আসার পর আমরা যদি ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে আমাদেরকে একটা ডট দিতে হবে। ডট দেওয়ার পর আমরা ক্লাসের মধ্যে যে নামটা দিয়েছি সেই নামটা দিতে হবে। আমি এখান থেকে কালারের নামটা, মানে এই ক্লাসের নামটা কপি করলাম, কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এবার আমাদেরকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থেকে স্টার্ট করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট থেকে ক্লোজ করে দিতে হবে। আপনারা অবশ্যই প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেন, এখানে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেন, তাহলে আপনাকে এই নামটা আপনাকে এখানে লিখতে হবে এবং নামটা লেখার আগে অবশ্যই আপনাকে ডট দিতে হবে। আর যদি আপনি আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে একটা হ্যাশ ব্যবহার করতে হবে এবং আইডির যে নামটা দিয়েছেন সেই নামটা ব্যবহার করতে হবে, সেটা আমরা একটু পরেই দেখব। তো এখন আমরা যে কাজটা করব, এর মধ্যে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, COLOR কালার। কালারটা ধরুন আমরা এখান থেকে গ্রিন দিয়ে দিই, GREEN গ্রিন দিয়ে দিলাম। তো দেখুন color1 আমরা কোনটার উপর ব্যবহার করেছি, আমরা color1 প্রথম যে হেডিং ট্যাগটা আছে এর উপর কিন্তু color1 বা এই যে এই নামটা দিয়েছি, মানে এর উপর আমরা কি করেছি আলাদা একটা কালার দিয়েছি। দেখুন এই যে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এবার আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে তো দেখুন এটার কালার কিন্তু গ্রিন হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনি চাইলে এই যে এর উপর কিন্তু ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, CLASS ক্লাস, এবং এখানে ধরুন আমরা দিয়ে দিচ্ছি COLOR color2। এবার আমরা এটাকে সেভ করলাম এবং এখানে এসে আমরা যে কাজটা করব, .COLOR color2 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে স্টার্ট করতে হবে এবং ক্লোজ করে দিতে হবে। আপনি চাইলে এইগুলো কিন্তু এক লাইনেও লিখতে পারবেন অথবা আপনি চাইলে এগুলোকে কিন্তু এই যে এইভাবে ইন্টার বাটনে চাপ দিয়ে
সাজিয়ে লিখতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক একইভাবে কিন্তু এগুলো কাজ করবে। যদি আপনি চান এভাবে কাজগুলো করতে পারেন, এভাবেও লিখতে পারবেন আপনার সিএসএসগুলো, তো কোনো সমস্যা হবে না। তো দেখুন এইভাবে লেখার পর আমরা যদি এই যে এখানে গিয়ে আবার এন্টার বাটনটা প্রেস করলাম এবং এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, কালার ধরুন এখান থেকে BLUE ব্লুটা দিয়ে দিলাম এবং এটাকে সেভ করলাম। দেখুন এবার এটার কালার কিন্তু ব্লু হয়ে যাবে। রিলোড করলাম, দেখুন কালারটা ব্লু হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই যে এটার কালার কিন্তু এই যে এখান থেকে আসতেছে, মানে এই যে এখানে যে কালারটা দিয়েছিলাম আমরা, এই যে প্রথম H1 ট্যাগের মধ্যে রেড কালারটা, এই রেড কালারটা কিন্তু এর উপর আসতেছে। আবার যদি আমরা এখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট লিখে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা ক্লাস অ্যাট্রিবিউটটি না ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি এই যে এই স্টাইলটাই পাবে। এখানে যদি আমরা আরও অন্যান্য সিএসএসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, মানে পরবর্তীতে আমরা যতগুলো H1 ট্যাগ নিব তার উপর অটোমেটিক্যালি এই যে এই স্টাইলগুলো প্রয়োগ করা হয়ে যাবে। তো এখন আপনি চাইলে এগুলোর উপর কিন্তু এই যে এখন দেখুন আমরা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আপনি এই যে আমাদের এখানে ক্লাস অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করার মূল কারণ হচ্ছে এগুলোকে কি আলাদা আলাদাভাবে নামকরণ করা। আপনি চাইলে এই যে এখানে যে কোনো ধরনের নাম ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখানে দিয়ে দিই রহিম, ROHIM রহিম দিয়ে দিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে রহিম লেখাটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, এই যে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিতে হবে, মানে এখানে লিখে দিতে হবে। অবশ্যই একটা ডট দিতে হবে যেহেতু এটা একটা ক্লাস অ্যাট্রিবিউট। তো এবার যদি আমরা এটাকে সেভ করে দেখবেন ঠিক একই আউটপুট থাকবে। দেখুন আমরা রিলোড করতেছি, ঠিক একই আউটপুট আমরা পাচ্ছি। তো আমরা এখন আইডি অ্যাট্রিবিউট একটু ব্যবহার করে দেখি। দেখুন আমরা এই যে পি ট্যাগের ওপর, দেখুন পি ট্যাগের ওপর কি একটা গ্রিন কালারের একটা স্টাইল কিন্তু আমরা অলরেডি প্রয়োগ করে রেখেছি। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এখানে যতগুলো পি ট্যাগ হবে তার উপর গ্রিন কালারটি আসবে। তো আমরা কি করব, এই যে সবগুলোর নিচে এসে আমরা আরেকটা পি ট্যাগ নেই, পি এবং এখানে লরেমের যতগুলো ট্যাক্স আছে সবগুলো নিলাম এবং এর ভিতরে আমরা যে কাজটা করব আইডি দিয়ে এবং আইডির মধ্যে আমরা যে কোনো ধরনের আইডি নামটা দিয়ে দিতে পারি। ধরুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি COLOR কালার 3 দিয়ে দিলাম, বা এখান থেকে কালার 3 দিয়ে দিলাম। দেখুন এখানে কালার 3 দিলাম। এবার আমরা যে কাজটা করব এই পেজে আসে আমরা এখানে অবশ্যই আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে। আপনারা অবশ্যই প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন। ক্লাস যদি ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ডট দিতে হবে, আর যদি আইডি ব্যবহার করেন তাহলে আপনাকে হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পর আমাদেরকে অবশ্যই এই যে এখানে যে নামটা দিয়েছি সেই নামটা দিতে হবে। আমি এখান থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে সি বাটনে চাপলাম, এই লেখাটা কপি হয়ে গেল এবং এখানে এসে আমরা পেস্ট করে দিব। তাহলে দেখুন আমাদের এটা পেস্ট হয়ে গেল এবং এর মধ্যে আমরা যে কাজটা করব একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটা ধরুন আমি এখান থেকে রেডই দিয়ে দিলাম। রেড দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ করে দেখবেন এখানে একটা পিটেক আসবে এবং কালারটা রেড হয়ে যাবে, এটার মতো কিন্তু গ্রিন আসবে না। এবার আমরা রিলোড করলাম, তো দেখুন এই যে এখানে একটা পিটেক আসলো এবং এর কালারটা কিন্তু রেড হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে একটা কথা এখানে মনে রাখতে হবে, যদি আপনি ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেন আপনাকে ব্যবহার করতে হবে ডট, আপনি যদি ব্যবহার করেন আইডি তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাশ। তো আপনি চাইলে কিন্তু এই যে এখানে কিন্তু ক্লাস অ্যাট্রিবিউট এবং আইডি অ্যাট্রিবিউট দুইটাই ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখানে ধরুন এই আইডি অ্যাট্রিবিউটটি প্রথমে আমি ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা যদি এটাকে সেভ করি তাহলে যে কাজটা করবে দেখুন এই যে এখানে যে কালারটা এখানে কিন্তু সেই কালারটা চলে আসবে। দেখুন আমি যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখুন, কারণ ওই যে আমরা এখানে এই যে এই পেজের মধ্যে বলে দিয়েছি যে এখানে যতগুলো পি ট্যাগ হবে তার কিন্তু এই কালারটা হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এর কারণে কিন্তু এই যে এখানে যে কালারটা এবং এই কালারটা কিন্তু একই হয়ে গেছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চাচ্ছি কি এর ওপরে আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো দেখুন CLASS ক্লাস, এই যে এখান থেকে আমি যে কোনো একটা ক্লাস কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। দেখুন আমি এখান থেকে রহিম যে ক্লাসটা ব্যবহার করেছিলাম এটাকে নিলাম এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন যে কাজটা করব, মানে এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এই হেডিং ট্যাগের উপর যে স্টাইলটা ব্যবহার করেছিলাম এর উপরও ঠিক একই স্টাইল কিন্তু প্রয়োগ হয়ে যাবে। এবার আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে গ্রিন কালার ছিল, এটাও কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। আমরা যদি এই দেখুন এই রহিমের মধ্যে যাই, রহিম কই রহিম, এই যে রহিম, এখানে এসে যদি আমরা অন্য কোনো কালার দিই, ধরুন এখান থেকে ORANGE
অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে সেভ করি দেখবেন 2 জায়গায় কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে। দেখুন আমি এখান থেকে রিলোড করলাম, দেখুন এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি একটি ক্লাস আপনি চাইলে একাধিক ট্যাগের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যদি এখানে আরেকটা আইডি ব্যবহার করি এবং আইডির নামটা যদি আমি এখানে দেই, ধরুন RANA, রানা দিয়ে দিলাম, রানা নামে একটা আইডি দিলাম। এবার আমরা যে কাজটা করব, এই এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা হ্যাশ দিতে হবে, তারপর RANA, মানে আমরা রানা নামে একটা ট্যাগ, মানে এই যে রানা নামে এটাকে আইডি দিয়েছি, রানা নামে পি ট্যাগটাকে আমরা কি করলাম, আইডেন্টিফাই করলাম। তারপর আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা এখানে কালারটা দিয়ে দিই, ধরুন এখানে দিয়ে দিলাম RED, রেড। এইবার যে কাজটা হবে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে অরেঞ্জ কালারটা, আমরা আবার আইডি দিয়েছি আলাদাভাবে একটা রানা নামে, অথবা যে কোনো নামে দিতে পারি। এখানে আমরা রানা নামে একটা আইডি দিয়েছি, এর ভিতরে আমরা কালারটা দিয়ে দিয়েছি কি, রেড। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখবেন এর উপর কিন্তু রেড কালারটা এসে যাবে। দেখুন রেড কালারটা এসে গেছে। এর কারণ হচ্ছে আমরা যখন এখানে আপনি চাইলে দুইটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি যদি আইডি অ্যাট্রিবিউটটি ব্যবহার করেন তাহলে আপনি ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে যে সকল সিএসএসগুলো লিখবেন সেগুলো কিন্তু আইডি অ্যাট্রিবিউটটি ওভাররাইড করে ফেলবে। মানে আইডি অ্যাট্রিবিউটের প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। আপনি যদি এখানে অন্য কোনো সিএসএস ব্যবহার করেন, ধরুন আপনি এই যে এখানে যে রহিম, এখানে যদি অন্য কোনো সিএসএস ব্যবহার করেন এবং এখানে শুধুমাত্র ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করেন তাহলে কিন্তু শুধুমাত্র এই কালারটাই সে ওভাররাইড করে ফেলবে, মানে এই কালারটাই শুধু চেঞ্জ করবে। আর এখানে অন্যান্য যে সকল সিএসএসগুলো থাকবে সেগুলো কিন্তু সে চেঞ্জ করবে না। যেমন আমি এখানে লেখাটাকে একটু বড় করার জন্য আমরা চাইলে এখান থেকে ফন্ট SIZ, ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে, আমরা সেটা ব্যবহার করতে পারি। এর জন্য আমরা এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিলাম। এই পিক্সেলটা কেন ব্যবহার করা হয়, পিক্সেল হচ্ছে একটা পরিমাপ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এখন আপনার এটা ভালোভাবে বোঝার কোনো প্রয়োজন নাই, আমি পরবর্তীতে এই ফন্ট সাইজ এবং ফন্ট নিয়ে আরও অনেকগুলো ভিডিও দেবো। তো আপনি এখানে শুধুমাত্র বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে কী কাজটা হচ্ছে। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখুন এই যে এটার সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার সাইজটা কি হলো, চেঞ্জ হয়ে গেছে। এখানে যে কাজটা হচ্ছে, মানে এই যে এখান থেকে সে, মানে এই ট্যাগের উপর যে কাজটা হচ্ছে, এই যে পি ট্যাগের মধ্যে আমরা কি করেছি, একটা ক্লাস অ্যাট্রিবিউট দিয়েছি এবং একটা আইডি অ্যাট্রিবিউট দিয়েছি। এই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে যে জিনিসটা আছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, এখানে দেওয়া হচ্ছে কালার এবং ফন্ট সাইজ। আর এই যে এখানে আইডি অ্যাট্রিবিউট যেটা দিয়েছি এখানে দেওয়া হচ্ছে কি, এই যে রেড কালারটা। তো এখন যে কাজটা হবে, এই যে এখানে সেই যে কাজটা করবে, আমরা কিন্তু অলরেডি জানি যে আইডির প্রায়োরিটি বেশি, আইডির মধ্যে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা ব্যবহার করবে, এবং কালারটা ব্যবহার করার পর আমাদের এই যে এখান যে বাকি যে সিএসএসগুলো থাকবে সেগুলো কি হবে, এর উপর প্রয়োগ করা হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কালারটা রেড হয়ে যায় এবং এর কালারটা কিন্তু ফন্ট সাইজ কত দেওয়া হচ্ছে, 20, এখান থেকে মানে এখান থেকে প্রয়োগ হবে 20 আর এখান থেকে প্রয়োগ হবে কি, রেড। এই জিনিসটা কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে, মানে এর ফন্ট সাইজটা 20 হচ্ছে কিন্তু কালারটা কিন্তু রেড হচ্ছে। মানে এই যে এখানে যদিও একটা কালার দেওয়া আছে রহিমের মধ্যে, কালারটা কি সে ওভাররাইড করে ফেলতেছে, এখানে যে কালারটা আছে সে এই কালারটাই নেবে, আর এখানে শুধুমাত্র ফন্ট সাইজটা নিচ্ছে। আপনি যদি এখানেও ফন্ট সাইজটা দিয়ে দেন তাহলে কিন্তু এখানের কোনো সিএসএস সে প্রয়োগ করবে না, এখানে যে সিএসএসগুলো থাকবে সেটাই প্রয়োগ করবে। ভিডিওটা প্রয়োজন হলে দু একবার দেখবেন, আশা করি আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো এখানে আইডি এবং ক্লাস অ্যাক্টিভিটি ব্যবহার করার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিটা ট্যাগকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করা বা নামকরণ করা, এবং প্রতিটা ট্যাগকে নামকরণ করার পর তাদের উপর বিভিন্ন টাইপের স্টাইল প্রয়োগ করা। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, যদি আপনি একটা ক্লাস ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ডট ব্যবহার করতে হবে, আপনি যদি আইডি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে হ্যাশ ব্যবহার করতে হবে। এছাড়া আপনি চাইলে যে কোনো ট্যাগের উপর সরাসরি সিএসএস ব্যবহার করতে পারবেন, ঠিক এই যে এইভাবে যে কোনো একটা ট্যাগ লিখবেন, লেখার পর আপনাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করতে হবে, এবং এর মাঝখানে আপনি কী করবেন, সিএসএসগুলো লিখে দেবেন। লেখার পর আপনার ওই সিএসএসগুলো প্রতিটা ট্যাগের উপর প্রয়োগ করা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা কালার নিয়ে আলোচনা করব। এখানে দেখুন কালারগুলো ব্যবহার করেছি, এই কালারগুলোই যে আপনাকে ব্যবহার করতে হবে এরকম না, এরকম কিন্তু কোটি কোটি কালার আছে। আপনি এইগুলো কোথায় পাবেন, কোন জায়গায় কালারগুলো পাওয়া যায়, কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা কালারগুলো বের করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।